ফয়েজ আহমদ মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থী মারা গেছে চিকিৎসাধীন অবস্থায় আজকে। এই 2 শিক্ষার্থীর মৃত্যুর আগে বিবৃতি দিয়েছে মাইলস্টোনের তদন্ত কমিটি। বলা হয়েছে দুর্ঘটনায় মাইলস্টোনের মোট 18 শিক্ষার্থী সহ 2 জন শিক্ষক ও 2 জন অভিভাবক প্রাণ হারিয়েছে। তো মাইলস্টোনের হিসাব অনুযায়ী মোট 22 জন। আর বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে 31 জন, আইএসপিআর মঙ্গলবার বলেছে 31 জন। মাইলস্টোন কর্তৃপক্ষ এটিও জানিয়েছে যে 3 শিক্ষার্থী সহ 5 জন নিখোঁজ বলে বলেছে আর কি মাইলস্টোন কর্তৃপক্ষ। এখনও সরকারের তরফ থেকে আসলে ঠিকঠাক তালিকা হলো না কেন? কারণ 3টা সংস্থা আমরা দিচ্ছি, 3টা প্রতিষ্ঠান 3 রকম সংখ্যা দিচ্ছে। তার মধ্যে তো এক ধরনের অভিযোগ ছিল, অভিযোগই বলেন গুজবই বলেন, যে আসলে মৃতদেহ সরানো হচ্ছে। যখন সংখ্যাটা পরিষ্কারভাবে জানা যায় না, এসব সন্দেহ তো আসলে মানুষের মনে দানা বাঁধতেই পারে নাকি? জি, দানা বাঁধতে পারে, সত্য। এবং আপনি গুজবটা যেটা বলছেন সেটা যে পর্যায়ে ছড়িয়েছে সেই পর্যায়ে কিন্তু সংখ্যার এই যে কনফিউশন কথাটা আপনি বলছেন, সেই পর্যায়ে সংখ্যার কনফিউশনের কোনো জায়গা আসলে ছিল না। সুতরাং আর কনফিউশনের যে জায়গাটা তৈরি হয়েছে সেটা খুব সুনির্দিষ্ট কারণও আছে। এটা একটা হচ্ছে যে শুরুর দিন থেকে বলা হচ্ছিল যে সিএমএইচে কিছু বডি আছে, 6টার কথা বলা হচ্ছে এসপিআর থেকে, যে সেগুলি আনআইডেন্টিফাইড। মুশকিলটা ওই জায়গাতে হয়ে আসা চান। আপনার 3টা বডি যে কমপ্লিট বডি সেটা আনআইডেন্টিফাইড, সেগুলির ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। তাইলে আরও যে 3টা বডি হিসেবে ধারণা করা হচ্ছিল সেটাকে বেসিক্যালি 8টা কাউন্ট করা হয়েছে। মানে এটা বোঝা যাচ্ছে না এখনও একটাই বডি কিনা নাকি একাধিক বডি। সুতরাং এই 8টা হিসেবে এটার স্যাম্পল এখন পর্যন্ত নেওয়া হয়েছে। মানে স্বজনদের যাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে, আমার ডানে বামে দুজনই ডাক্তার, ওনারা ভালো বুঝবেন, তো সেই ডিএনএ স্যাম্পল দিয়ে ওই হিসাবটা কমপ্লিটলি আসা পর্যন্ত আসলে বোঝা যাবে ওখানে কয়জনের মরদেহ আছে সেটা। এর বাহিরে গিয়ে আপনি যেটা বলছেন যে মাইলস্টোন স্কুলের যেই 22টা, তারা বেসিক্যালি 22টা দিয়ে বিবৃতি যখন দিয়েছে, তারপরে 2 জন আরও মারা গেছে, তাদের হিসাবটা যদি তারা পরে আপডেট করে সেটা হয়তো 24 হবে। সেই জায়গা থেকে হিসাব করলে, আর মাইলস্টোন স্কুলে কিন্তু আবার ওই যে পাইলট এবং একজন যে ইলেকট্রিশিয়ান মারা গেছে, তারা সেটা তাদের হিসাবে রাখেনি, তাদের মানে স্কুলের শিক্ষার্থী বা শিক্ষক নয় সেই বিবেচনায়। তো এটা মিলে এখন পর্যন্ত 31ই। কিন্তু ওই যে কনফিউশনটা, যেটা বডি অথবা বডি পার্ট, সেটা কিন্তু ডিএনএ স্যাম্পল, এটা টেস্ট রিপোর্ট আসার আগ পর্যন্ত ওই জায়গাটা কনফিউশন দূর করা একটু কঠিন। তার মানে আপনি বলছেন এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ওই ঘটনায় 31 জন, যদি সরকারি হিসাব আমি ধরি। মাইলস্টোনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এর কিছুক্ষণ পর পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়। কেন সরানো হলো? কেউ কি বলেছিল পোস্ট ডিলিট করো, না হলে সমস্যা হতে পারে? জি, আপনাকে ধন্যবাদ আবারও। দেখুন, সরকারের মানে অনেকগুলি পজিশনে অনেক মানুষ তো নানান রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে। তো আপনার এমনিতেই দেশের কোনো দুর্যোগ দুর্বিপাকে নানান সময়ে প্রধানমন্ত্রী বা এখন তো প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক ধরনের কল থাকে। এইটা আমাদের ব্যুরোক্রেসির একটা নর্মাল প্র্যাকটিস। ওই জায়গা থেকেই, ব্যুরোক্রেটিক প্রসেস থেকেই এই জিনিসটা তারা ইনিশিয়েট করেছে। তারা ইমিডিয়েটলি হয়তো ওই জিনিসগুলি বিবেচনা করেনি। এখানে যে পরিমাণ, এখানে ঘটনাটা যত বড়, আর আমি যদি মানে ফিনান্সিয়াল সাপোর্টের কথা বলি, সেই জায়গায় কিন্তু অত বড় আপনি কাকে সাপোর্ট দিবেন, কেনই বা দিবেন? সরকারের ত্রাণ তহবিলে কি এই টাকাটুকু নেই? যদি এই ফ্যামিলিগুলিকে, এই অল্প কিছু ফ্যামিলিকে কম্পেনসেট করার দরকার হয়, সেটা আছে। এটা আমি মনে করি একটা মানে যদি খুব ট্রুলি বলি, এটা ব্যুরোক্রেসির একটা ফল্ট ছিল। এবং ইমিডিয়েটলি আফটার যে এটা চিফ অ্যাডভাইজারের নজরে এসেছে, ওনার নির্দেশে সেটা বলা হয়েছে যে এটা দরকার নেই, এটা সরিয়ে ফেলা। এই সরকারের ব্যুরোক্রেসির আসলে মানে আর কি ফল্ট হয়? মানে সরকার যখন ভুল হয়, ভোগান্তি হয় জনগণের। সমালোচনার মুখে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক পরার নির্দেশনাটি প্রত্যাহার করা হলো। আমরা দেখলাম সচিবালয়ে 21শে জুলাই শিক্ষার্থীরা গেট ভেঙে ঢুকলো। মানে নানান ধরনের অব্যবস্থাপনার ফলেই কিনা আমি জানি না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরের স্কুলের উপর বিমান বিধ্বস্ত হওয়ার পর সরকারের পদক্ষেপগুলো ঠিক ছিল কিনা, এমন প্রশ্ন সাংবাদিকরা যখন
করেন তাকে, তিনি বলেন কিছু কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু ঘাটতি ছিল। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? তাদের অভিজ্ঞতা। অনভিজ্ঞ লোকেরাই বেশি আছেন, তাদের অভিজ্ঞতার অভাব। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা হচ্ছে যে ইগো কাজ করে। রাজনৈতিক দলগুলোর যে অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল, যেমন আমরা, আমাদের সঙ্গে কথা বলা, পরামর্শ নেওয়া, মাঝে মধ্যে কথা বলা, এই বিষয়গুলোতে তারা একটু পিছিয়ে। এবং লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেছেন, স্বল্পদক্ষ বা অনেকটাই অদক্ষ এমন একটা সরকারের অধীনে থাকার দুঃখ গত 1 বছরে মোকাবেলা করতে হয়েছে। সরকারের অদক্ষতা, দক্ষতা নিয়ে সরকার আসলে কি ভাবছে? দেখুন, সরকার শুরু থেকেই বলে আসছে যে এই সরকারের যারা দায়িত্ব পেয়েছেন বা সরকারের যারা পারফর্ম করছেন নানান পজিশন, তারা কেউই আসলে এই কাজগুলির জন্য অভিজ্ঞ নয়। এটা খুব ট্রু। এবং যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন সেটাও সত্য। এখন আরেকটা জিনিস উনি যেটা যোগ করেছেন সঙ্গে, যে একটা ইগো কাজ করে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে, এইটা উনি ওনার জায়গা থেকে হয়তো বলতে পারেন, কিন্তু এটা আমার কাছে পরিষ্কার না। কারণ আমি দেখি সরকার নানান ইস্যুতেই পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে ফর্মালি তো মিটিং হয়, বিভিন্ন সময় আপনারাও দেখেন, ইনফর্মালি অনেক সময় অনেক বিষয়ে আলাপ আলোচনা হয়। সুতরাং হ্যাঁ, এটা হয়তো উনি যেটা বলেছেন, সরকার আরও বেশি যদি পলিটিক্যাল পার্টিগুলিকে আরও স্টেক হোল্ডার হিসেবে তাদের সঙ্গে আরও গভীর সম্পর্ক থাকলে হয়তো ভালো হতো। সেটার আবার নানান ধরনের মুসিবত আছে আসলে। হয় কি, আমাদের এখানে যেই এন্টায়ার ব্যবস্থাটা যেই জায়গা থেকে সরকার যাত্রা শুরু করেছে, সেই জায়গা থেকে যেই রকম একটা ব্যবস্থা ইমিডিয়েটলি প্রয়োজন ছিল, সেটা আমরা শুরুতেই মিস করে গেছি। সেই মিস করার ক্ষেত্রে কিন্তু এই সরকারের দায় নয়। সেই মিস করার সামগ্রিকভাবে আমি যদি বলি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডার মিলেই আমরা একটা ভুল করেছি হয়তো। সুতরাং আমাদেরকে একটা হচ্ছে, আপনি যদি 0 থেকে শুরু করেন 5, কিন্তু আপনি 0 উইথ হিউজ নাম্বার অফ গার্বেজ, আপনি এত আবর্জনা নিয়ে শুরু করেছেন, এটা ক্লিন করা, আবার সেটা 0 থেকে শুরু করা। সুতরাং বলা যায় আমরা মাইনাস থেকে শুরু করেছি। ওই বাস্তবতায় অনেকগুলি দুর্বলতা মানুষের সামনে প্রতিফলিত হয়েছে। সরকার নানান সময়ে নানান সিদ্ধান্ত নিয়েছে, সেটা অভিজ্ঞতার কারণে হতে পারে যে সেটা ঠিক হয়নি। মানুষের রিয়াকশন, মানুষের বক্তব্য, মন্তব্য, এর প্রেক্ষিতে কারেকশনের জায়গা হয়েছে। এখন কখনো কখনো আমরা এটাও দেখেছি, মানুষকে যে রেসপন্স করা, মানুষের মতের প্রতি সম্মান করা, সেটাও বিপদ হয়েছে কখনো, সেটার জন্য সমালোচনা। ফয়জ আহমদ এরকম করে যখন কথা বলে, তখন আমার আসলে মনে পড়ে দেবপ্রিয় ভট্টাচার্যের কথাটা, যে এত নিষ্পাপ সরকার দেখেননি। আপনি যেভাবে সরল স্বীকারোক্তি দিচ্ছেন, আমারও মনে হচ্ছে এত নিষ্পাপ সরকার লইয়া আমরা কি করিব।